সময় ক্লাস শুরু বলতেছে কিন্তু রেকর্ডিংটা অন করা নাই, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, গেল। তো নাও রেকর্ডিং অন দেখাচ্ছে? জি দাদা। দেখাচ্ছে? জি দাদা দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি আমাদের ক্লাস। সো এই মুহূর্তে আপনি যদি বলেন যে সুমন ভাই, মানে পড়াশোনার জন্য সবচেয়ে বেস্ট প্লেস কোথায়, কোচিং সেন্টার কোথায়, আমি কোনো কোচিং সেন্টারের নাম নিব না, আমি বলবো দ্য বেস্ট কোচিং সেন্টার হচ্ছে চ্যাট জিপিটি। আই আই রিয়েলি লাভ চ্যাট জিপিটি, ঠিক আছে? আই মিন হোয়াট ইউ ক্যান কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আই জাস্ট লাভ ইট। আমি এটা খুবই ভালোবাসি, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময়, যে যারা কাজ করছে, আই মিন ব্যাক এন্ডে দোজ আর ওয়ার্কিং। তো আমরা লেকচার নম্বর 1টা শুরু করছি। সো লেট আস ক্লাস 01, ঠিক আছে? সো বিং দ্য রাইটিং ফ্যাকাল্টি, আমি আপনাদের রাইটিং ফ্যাকাল্টি, আমি আপনাদের রাইটিংটা শিখাবো, ঠিক আছে? তো একদম ডিরেক্টলি বলি, রাইটিং এর যে বিষয়গুলা, ঠিক আছে, আহ, আমাকে কয়েকটা মিনিট সময় দিবেন, আমি একটু গুছিয়ে নিই, আসলে অনেকদিন পর লেকচার শুরু করলাম তো একটু পিছিয়ে আছি। হ্যাঁ, আর আপনাদের পড়াশোনার স্পিড কিরকম এই মুহূর্তে? বেশি ভালো না দাদা। হ্যাঁ, পড়াশোনা ভালো চলতেছে? মোটামুটি। জোরে বলেন, শুনি। জি দাদা, মোটামুটি চলতেছেন। দাদা একটা প্রশ্ন ছিল, করতে পারি? একটু জোরে বলেন। দাদা একটা প্রশ্ন ছিল, করতে পারি? অবশ্যই বলেন। দাদা আমাদের বিবিএডি তে কি কোনো মেন্টাল এবিলিটি রিলেটেড কোন কি কোশ্চেন আছে? আসে যে এক্সামে যে প্রিলি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা দাদা। আমরা আপাতত রাইটিং এ থাকবো, হ্যাঁ, ওটাই ভালো হবে। তো আসেন আমরা শুরু করি। সো যেহেতু আপনাদেরকে আমি রাইটিংটা পড়াবো, কিছু বিষয় একটু এনশিওর করে নেই যেন আপনি ভুলে না যান বা প্রবলেমে না পড়েন, ঠিক আছে? আমরা এই 15-16 বছরের এডুকেশনের পরেও আমরা পিছিয়ে আছি, এর কারণটা আসলে কি? এই দাবিটা আমাদের সব সময় আসে। তো আমরা ক্লাসে বলেছি, বিভিন্ন ক্লাসে একই কথা বারবার বলেছি, আজকেও আপনাদেরকে সেম কথাই আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছেন যে উইদাউট নোটিশ হুটহাট এমন ক্লাস দিলে পড়াশোনার ফ্লো নষ্ট হয়। না, পড়াশোনার ফ্লো নষ্ট হবে না, ঠিক আছে? আমার তো দীর্ঘদিন একটা গ্যাপ পড়ে গিয়েছে ক্লাস শুরুর আগে। তো আপনি দু একটা ক্লাস করলেই দেখবেন যে সব গুছানো আছে। M2102, বুঝতে পেরেছেন কি বলেছি আপনাকে আমি? হ্যালো? আচ্ছা, উনি হয়তো শুনতেছেন না বা অডিও অফ, ঠিক আছে? তো এবার দেখেন আমি একটু বলি। তো রাইটিং এ আমাদের যে মূল প্রবলেম, আমরা কেন ভালো বাক্য লিখতে পারি না। উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি, এই যে ধরেন এই মুহূর্তে বিশ্বের, মানে ওয়ান অফ দা বার্নিং কনসার্ন বা ওয়ান অফ দা মোস্ট ডিসকাসড ইস্যু কি হতে পারে? এই মুহূর্তে বিশ্বের ওয়ান অফ দা মোস্ট ডিসকাস ইস্যু হতে পারে হচ্ছে গিয়ে কি, ধরেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, ঠিক আছে? এখন ধরেন এক্সাম হলে আপনি গিয়েছেন, and you have been requested or you have been said to write an article regarding the issues of Donald Trump tariff policy. তা আপনি মনে করেন লিখলেন যে, আপনি কি লিখলেন, ধরেন আপনি লেখা শুরু করলেন, আমি কাউকে ইনসাল্ট করছি না, আমি জাস্ট জিনিসটা শেয়ার করছি, ঠিক আছে? আপনি মনে করেন লিখলেন যে আফটার ডোনাল্ড, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প became the
president of the USA, he has decided to apply tariffs. Tariffs on what? On different products. ঠিক আছে? As a result, as a result কি হচ্ছে? Many countries are uh, observing many countries are observing what? Many countries are observing severe economic crisis. Therefore, we should also think of our economy and start a new business model to fight against this uh, adverse policy. এখন দেখেন এখানে আমি যা লিখছি, হ্যাঁ, এখানে যা লিখছি তাতে আসলে খারাপ কিছু নাই, ভালোই তো লিখছি। বাট বিষয়টা হচ্ছে গিয়ে কি জানেন, এই ধরনের রাইট আপ গুলোকে আমরা আসলে কি বলি? এই ধরনের রাইট আপটা হচ্ছে গিয়ে আপনার একদম জেনারেলাইজড রাইটিং। এই রাইটিংটা পড়লে হয়তো গ্রামাটিক্যালি আমরা খুব বেশি এরর ফাইন্ড আউট করতে পারবো না, কিন্তু একজন রাইটিং এক্সপার্ট হিসেবে যদি আমি কমেন্ট করি, আমি বলবো যে হ্যাঁ, ইউ আর অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইউর সারাউন্ডিংস, বাট ইউ আর নট প্রফেশনাল ইন টার্মস অফ ইউর রাইটিং। রাইটিং এর যে প্রফেশনাল ভাব, সেই জিনিসটা আপনার মধ্যে কারেন্ট নাই। এবং এই জায়গাটাতেই মূলত আমরা কাজ করব। কারণটা কি? কারণ এখানে আমি যা লিখেছি, আমরা চাচ্ছি এই লেখাটা এটাই লিখবো, বাট ইন এ মোর প্রফেশনাল ওয়ে, সো দ্যাট যিনি আপনার খাতাটা এক্সামিন করবে, দেখার সঙ্গে সঙ্গেই জাস্ট বলে যে ওয়াও, দিস ইজ দ্য থিং আই এম লুকিং ফর। কিরকম হতে পারে? এই যে দেখেন, এই যে দেখেন, আমরা কি লিখতে পারি? upon the selection of the USS president, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প has imposed unprecedented rate of tariff, ঠিক আছে, a fact resulting in devastating consequences witnessed. Sorry, সবাই সবার অডিওটা অফ রাখেন, হ্যাঁ, আমি ক্লাসে বলে দিয়েছি দয়া করে সবাই সবার অডিওটা অফ রাখবেন, নাহলে কিন্তু সমস্যা, বিরক্ত হবো। এটা কিন্তু বারবার বলবো না, আমি একবার অফ করে দিচ্ছি, এরপরে দয়া করে কেউ অডিও অন রাখবেন না। Devastating consequences witnessed by other nations consequently এখানে একটা ই হবে, এন হবে, হ্যাঁ, consequently veteran economists are suggesting কি adopting pragmatic policies to combat this hostile and adverse policy. এইবার দেখেন, উপরে যা লিখছি নিচেও কিন্তু মোটামুটি তাই লিখছি, বাট লুক, নিচের লেখাটা কত বেশি প্রফেশনাল দেখা যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? হ্যালো,
একটু রেসপন্স করবেন ভাই। হ্যালো। জি দাদা, বুঝতে পেরেছি। দাদা, বিষয়টা বুঝতে পারছি তাই না, যে নিচের লেখাটা হচ্ছে কম্পারেটিভলি মোর প্রফেশনাল। আমাদের টার্গেট থাকবে আমাদের এই উপরের রাইটিংটাকে নিচের রাইটিং এর ফরম্যাটে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য রিজন আপনারা টাকা দিয়ে আমার কাছে ভর্তি হয়েছেন, আর কিছুই না। দিস ইজ আওয়ার টার্গেট, মানে আমার আমার ক্লাসের টার্গেট। এর জন্য আমরা যাবতীয় কাজ করব। আর একটা টার্গেট কি, যে এই টপিক গুলোকে কিভাবে আমরা অনুবাদ করতে পারি, ওই জিনিসগুলো এখানে আমাদের টার্গেট আছে, ওটা পরের বিষয়, যেহেতু রাইটিং ক্লাসে আমরা আছি। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু শেয়ার। ঠিক আছে, যে আমাদের টার্গেটটাই হবে যে কতটা প্রফেশনাল ওয়েতে লিখে যেতে পারে। এখন আপনি ভাবতে পারেন যে উনি হয়তো নিচেরটা মুখস্থ করে আসছে তাই ধুমধাম ধুমধাম লিখছে, মোটেও না। বিকজ এখানে একটা বড় নাম্বার অফ স্টুডেন্ট আছেন যারা আমার প্রিভিয়াস বিভিন্ন ব্যাচে আছেন, তারা জানেন যে আমি ঠিক এই ওয়েতেই কি করি, আপনাদেরকে ক্লাসে লিখে লিখে পড়াই। আমি কি ভুল বললাম না ঠিক বললাম, বলেন তো একটু। জি দাদা। জি দাদা, এইভাবে পড়ানো। আমরা কোনো প্রিমেড লেকচার শিট নিয়ে বসবো না, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের টার্গেট। এখন এই টার্গেটটাতে আমাদের যেতে হবে রাইটিং এর একদম বেসিক থেকে, এবং এই বেসিকের আলোচনাটার শুরু হবে কোন জায়গা থেকে। আমরা ভর্তি নেওয়ার সময় একটা কথা বলছিলাম যে ভাই, এই যে আপনারা আমাদের কাছে ভর্তি হইতেছেন, আমরা আপনাদেরকে একদম বেসিক থেকে পড়াবো, একদম কি বলে আপনার রুডিমেন্টারি বা প্রাইমারি যে ইগুলা করব আপনার, কি বলে যে প্রাইমারি আলোচনা থেকে শুরু করব। কোনোভাবেই আমরা হঠাৎ করে একটা ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাব, সেখানে গিয়ে আপনি কান্নাকাটি করবেন, ভাই বুঝি না বুঝি না, তা হবে না। আপনি যদি লেগে থাকেন, ঈশ্বর চাইলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, না বুঝতে পারার কোনো কারণ নাই। দ্যাটস ইট। এখন এই যে জিনিসটা আমরা পড়বো, আমরা কিভাবে পড়বো, আসেন শুরু করি। এই রাইটিংটা না পারার কারণে আপনি মেধাবী না, যে পারে সে খুব মেধাবী, এই ধরনের বুলশিট চিন্তা ভাবনাগুলা একদম মস্তিষ্ক থেকে কি করে দেন, আউট করে দেন। এই কথাগুলোর বা এই কাজগুলোর কোনো ভিত্তি নেই আমাদের, ঠিক আছে। কারণটা কি, আমি নিজে এটার এক্সাম্পলেরই এক্সাম্পল। ক্লাসে যে ওয়ার্ড গুলো বলবো না, লিখতে পড়তে, এই ওয়ার্ড গুলো খেয়াল করবেন। যেমন এখন একটা ওয়ার্ড বলছি, কি বললাম, যে আমি নিজে হচ্ছে এটার এক্সাম্পলেরই এক্সাম্পল। তো দ্য ওয়ার্ড এক্সাম্পলারি মানে কি, এক্সাম্পলারি মানে হলো অনুকরণীয়। ভাই আমার ম্যাট্রিক ইংলিশে ডি গ্রেড ছিল, সো ইউ নো দ্য সিচুয়েশন দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন মাই পাস্ট। সো হোয়াট আই হ্যাভ ফাউন্ড, যে যদি কোনো ব্যক্তি ইংলিশকে একটা সাবজেক্ট হিসেবে ট্রিট করা বাদ দিয়ে ক্যান স্টার্ট থিঙ্কিং দ্যাট দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, তাহলেই সেই ব্যক্তি ডেভেলপ করতে পারে ইংলিশে, বা কি বলে এটা, রবাস্ট একটা ফাউন্ডেশন গ্রো করতে পারে। আর কিচ্ছু লাগে না, ইউ জাস্ট নিড টু থিঙ্ক দ্যাট ইংলিশ ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ, দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। এখন ল্যাঙ্গুয়েজের রাইটিং এ গেলে আমাদের ইনগ্রেডিয়েন্ট বা উপাদান একটাই, সেটা কি, সেটা হলো সেন্টেন্স। সো উই হ্যাভ টু নো হোয়াট ইজ সেন্টেন্স। নাও দ্য কোশ্চেন, হোয়াট ইজ সেন্টেন্স। যখনই আমরা সেন্টেন্সকে ডিফাইন করতে যাই, তখনই দেখবেন যে ভাই বাক্যের সাবজেক্ট অবজেক্ট ভার্ব এই সেই হাবি জাবি, মেনি পিপল মেনি মাইন্ড মেনি ডেফিনেশনস চলে আসে আমাদের কাছে। তো আমরা তখন বলি মজা করে যে আচ্ছা, মনে করেন একটা বাক্য লিখলাম, হ্যাঁ, আই লাভ ইউ, এখানে কয়টা বাক্য আছে। ছেলেমেয়েরা বলে ভাই এখানে তো একটা বাক্য আছে। 2 নম্বরে বলি যে ইউ হেইট মি, এখানে তাহলে কয়টা বাক্য আছে। ছেলেমেয়েরা বলে ভাই এখানেও একটা বাক্য আছে। তাহলে আমি বলি উপরের বাক্য দুটো যদি আমি যোগ করি, আই লাভ ইউ বাট ইউ হেইট মি, এখানে কয়টা বাক্য আছে। তখন ছেলেমেয়েরা বলে যে ভাই এখানে তাহলে 2টা বাক্য আছে। অনেকে আবার বলে যে না ভাই 2টা বাক্য নয়, এখানে একটা বাক্য আছে। অনেকে আবার বলে যে না ভাই এখানে একটা বাক্য আছে কিন্তু 2টা বাক্যকে যোগ করা হয়েছে। অনেকে আবার বলে যে না ভাই এখানে একটা বাক্য আছে 2টা ক্লজকে যোগ করা হয়েছে। সো উই পিপল বিকাম ভেরি মাচ কনফিউজড এই বিগিনিং স্টেজে এসেই। এই জন্য আমরা বলি যে বিফোর উই স্টার্ট আওয়ার ডিসকাশন, হোয়াট উই হ্যাভ টু ডু, জাস্ট উই নিড টু রিডিফাইন দ্য কনসেপ্ট অফ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের ধারণাটাকে পুনরায় সংজ্ঞায়িত করার চেষ্টা করব, কিভাবে সেন্টেন্সকে আমরা নতুনভাবে ডিফাইন করতে পারি, সো দ্যাট যাতে করে এই 3 নম্বরে কয়টা বাক্য আছে এই সমস্যাটা আমাদের দূর হয়ে যায়, আর কখনোই যেন এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। চলুন শুরু করি, ঠিক আছে। সো আমরা বলবো
যে সেন্টেন্স কাকে বলে। আমরা বলবো দা, আমরা নতুন একটা ডেফিনিশন নিব, হ্যাঁ। দা ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন। কথাটা কি বললাম? ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন মানে কি? মানে বাক্য শেষ হয়েছে বুঝায় এমন কোনো পাংচুয়েশন, সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন, এইরকম কোনো পাংচুয়েশনের ঠিক আগের অংশকেই আমরা লিখবো ইজ কল্ড এ সেন্টেন্স। মানে কি? মানে হলো বাক্য শেষ হয়েছে বোঝায় এমন কোনো পাংচুয়েশনের ঠিক আগের অংশকেই আমরা সেন্টেন্স বলবো। এখন এরকম পাংচুয়েশন কি কি আছে আমরা একটু জানার চেষ্টা করি, চলেন। যেমন ধরেন ফুল স্টপ আছে, প্রশ্নবোধক সাইন আছে, তারপরে এক্সক্লেমেটরি সাইন আছে, এরকম কয়েকটা সাইন আছে যেগুলো দিয়ে বোঝায় যে বাক্যটা শেষ হয়েছে। তো যখনই আমরা এই ধরনের কোনো পাংচুয়েশন পাবো, তার ঠিক আগের অংশকেই আমরা বলবো হচ্ছে গিয়ে কি সেন্টেন্স, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে এবার ধরেন এই যে 1 নম্বর বাক্য আই লাভ ইউ, আই লাভ ইউ বলার পরে একটা ফুল স্টপ পেয়েছেন, সো এটা একটা সেন্টেন্স। ইউ হেট মি বলার পরে আপনি একটা ফুল স্টপ পেয়েছেন, সো এটাও একটা সেন্টেন্স। আর এখানে ধরেন আই লাভ ইউ বাট ইউ হেট মি বলার পরে ফুল স্টপ পেয়েছেন, তাহলে এখানে পুরোটাই একটা সেন্টেন্স। সো এই মুহূর্তে কিন্তু ইফ উই থিঙ্ক অফ দিস ডেফিনেশন, যে ডেফিনেশনটা আমরা মাত্র পড়লাম, তাহলে কিন্তু আমাদের আর 3 নম্বর বাক্যে কয়টা সেন্টেন্স আছে এই নিয়ে কিন্তু কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। দ্যাট মিনস এই যে একটা র্যাডিক্যাল ডেফিনিশন বানাইলাম, এটা কোনো বইয়ে পাবেন না আপনি, হ্যাঁ। এই ডেফিনিশনটা ফলো করে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম। সো আমরা কিছু আনকমন আনকমন সংজ্ঞা টঙ্গা শিখবো, যার আসলে কোনো বাস্তব জীবনে কোনো বইয়ে পাবেন না, এর কোনো ভিত্তিও নাই, কিন্তু পড়ার সময় খুব ইফেক্টিভ লাগবে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম এই সংজ্ঞাটা, নাকি বুঝতে পারিনি বলেন? জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে আমরা এই 3টা পার্টকে উপরে নিয়ে যাই, যেন আমাদের আজকে থেকে আর বুঝতে সমস্যা না হয়। সো উই হ্যাভ রিডিফাইন্ড দ্য কনসেপ্ট অফ সেন্টেন্স, সো উই নো হোয়াট ইজ কল্ড সেন্টেন্স। ঠিক আছে। আমি আসলে কি বলে এই বাসে করে বিবিটিএ তে ঢাকাতে আসি এই 9টা 38 আমি মনে হয় ঘরে ঢুকছি, ঠিক আছে, ঢুকেই ক্লাসে বসে পড়ছি। আমি কিন্তু আসলে ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। তো এটাই হলো সেন্টেন্স। এখন এই 3 নম্বর বাক্যে এসে যারা বলছে যে ভাই উপরে এই 3 নম্বর বাক্যে 2টা ক্লজ আছে, তাহলে আমাদের তো জানতে হবে এই যে এই ক্লজ আবার কাকে বলে। তাই আমরা এখন ক্লজকে সংজ্ঞায়িত করব। ক্লজটা কি? ক্লজটা হলো বাক্যেরই একটা অংশ। আমরা লিখবো ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স। এটা বাক্যেরই একটা অংশ, that can also be used as a complete sentence, যেটাকে আপনি চাইলে একটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে ইউজ করতে পারবেন ইফ সেপারেটেড, যদি আলাদা করা হয়। হ্যাঁ, যেমন ধরেন আমরা যে 3 নম্বর বাক্যের দিকে তাকাই, যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, ঠিক আছে। এই বাক্যটার দিকে আমরা যদি তাকাই, আমরা দেখতে পারবো যে এই বাক্যের মধ্যে আমাদের কিন্তু কি আছে, 2টা অংশ আছে, যেগুলো চাইলে ভাই আলাদা বাক্য হইতে পারে। যেমন আই লাভ ইউ নিজেই একটা অংশ, এটা আলাদা একটা বাক্য হইতে পারে। আবার ইউ হেট মি এটাও একটা অংশ, যা চাইলে কিন্তু আলাদা বাক্য হইতে পারে। তো বাক্যের মধ্যে যখনই আমরা কোনো পার্ট পেয়ে যাচ্ছি, যেই পার্টটা চাইলে একটা আলাদা বাক্য হইতে পারে, ওই পার্টের নামই হচ্ছে গিয়ে ক্লজ। আর কিচ্ছু শেখার দরকার নাই। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব, এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা করতে হবে না। আপনি শুধু দেখবেন বাক্যের এই অংশটা কেটে নিয়ে আলাদা বাক্য হতে পারে কিনা, হয়ে গেল, কিচ্ছু করতে হবে না। তার মানে এইখানে আসলে 2টা ক্লজ আছে, কারণ এই 2টা অংশকে আমরা আলাদা করে নিয়ে গিয়ে একটা আলাদা বাক্য বানাতে পারবো। যেমন আমি যদি বলি আই লাভ ইউ, কেটে নিব, নিয়ে একটা বাক্য বানাবো, পসিবল। যেমন 1 নম্বরে বানাইছি আই লাভ ইউ। আবার ইউ হেট মি কেটে নিতে পারি, ইউ হেট মি একটা বাক্য হইতে পারে। কিছু মাইনর চেঞ্জেস লাগবে, সেটা অন্য হিসাব, সেটা আমাদের মূল ইস্যুস না। সো এই হলো গিয়ে সেন্টেন্স, আর এই হলো গিয়ে ক্লজ। শেষ। আমরা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই বলেন তো? জি দাদা, বুঝতে পারছি। জি দাদা, এবার বুঝতে পারছি।
সবাই বুঝে গেছেন গুড। এখন দেখেন, সো অ্যাজ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ সেন্টেন্স এন্ড হোয়াট ইজ ক্লজ, এখন আমাদের যেটা করতে হবে, উই হ্যাভ টু ক্লাসিফাই দ্য কনসেপ্ট অফ ক্লজ। ক্লজকে ক্লাসিফাই করতে হবে যে ক্লজ কয় প্রকারের হয়ে থাকে। চলেন আমরা তাহলে ক্লজকে ক্লাসিফাই করি। লেটস ক্লাসিফাই দ্য ক্লজ, ঠিক আছে? আমরা বলবো যে ক্লজ ইজ অফ টু টাইপস। ক্লজ হচ্ছে গিয়ে দুই প্রকারের। কি কি? নম্বর ওয়ান, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমরা সংক্ষেপে বলি আইসি। হুম, সংক্ষেপে বলি হচ্ছে গিয়ে কি আইসি। আর নম্বর টু হচ্ছে গিয়ে কি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে অনেকে দেখবেন ডিসি বলতেছি, এসসি বলি, যেটাই বলি, ঠিক আছে? আমরা মেনশন করে দেবো, সমস্যা ডিপেন্ডেন্ট ক্লজ লিখলাম যা। So we know that there are two types of clause, independent clause and হচ্ছে গিয়ে কি dependent clause, ঠিক আছে? এখন আমাদের জানতে হবে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, এই জিনিসটা কি, ঠিক আছে? যদি আপনি দেখেন যে কোনো একটা ক্লজকে কেটে নিয়ে, কোনো একটা ক্লজকে কেটে নিয়ে কোনো চেঞ্জের দরকার নাই, জাস্ট একটা ফুল স্টপ দিলেই সে একটা বাক্য হয়ে যাবে, সেক্ষেত্রে মনে রাখবেন ওই ক্লজটাই হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কি, যখন আমরা কোনো ক্লজকে কেটে নিয়ে উইদাউট এনি কাইন্ড অফ চেঞ্জ, পরিবর্তন করতে হবে না, জাস্ট একটা ফুল স্টপ দিলেই সে বাক্য হয়ে যাবে, সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন ভাই এই নিয়মের কিছু ব্যত্যয় আছে, ঠিক আছে? তো ওই ব্যত্যয়গুলো আহ আপনার ধরেন যে দুই একটা এক্সাম্পল আছে যেগুলো ধরেন যে সমস্যা টমস্যা ক্রিয়েট করছে, ওই জিনিসগুলোকে নিয়ে আমরা যাবো না, এটা দিয়ে আমাদের পুরো লেকচার ভাই কাভার হয়ে যাবে, ঠিক আছে? ওই এটা ছাড়া কি অন্য কিছু হইতে পারে কিনা, এটা তো হইতে পারে, ওটা তো হইতে পারে, ওইগুলো আমাদের পরের ইস্যু, ওইগুলো আমাদের তেমন জরুরি ইস্যু না। আমরা শুধুমাত্র এটুকুই জানবো, যখন দেখবো যে ক্লজকে কেটে নিয়ে আপনার ফুল স্টপ দিলেই সে বাক্য হয়ে যাচ্ছে, ওটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আপনি বলতে পারেন যে ভাই তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কি বা সাবঅর্ডিনেট ক্লজ কি? যখন আপনি ক্লজকে কেটে নিয়ে গিয়ে একটা ফুল স্টপ দিবেন, হ্যাঁ, একটা ফুল স্টপ দিবেন, ও বলবে যে না ভাই আমি তো বাক্য হইতে পারতেছি না। ও কি বলবে? ও বলবে যে না ভাই আমি তো বাক্য হইতে পারতেছি না। তাহলে কি হবে? ও বলবে যে ভাই আমি নট, এই সরি সরি সেটা একটা কাম করছি, দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় একাম করে রাখছি, দাঁড়ান একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটা কাম করছি, স্ক্রিন শেয়ারিংটা অফ করে ফেলছিলাম। আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন ভাই? হ্যালো? দাদা হ্যালো? এখনো তো জি স্ক্রিনই দাদা, দেখতে লেখা পাচ্ছি। দেখতে ও আগের লেখাগুলোই তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না? সরি, তাহলে আমি কোথাটা ভুল করছি আর কি। Sorry. যাই হোক, ও বলবে যে ক্লজের সাথে ফুল স্টপ দিলে ও বলবে না ভাই আমি কিন্তু এখনো সেন্টেন্স না, নট ইকুয়ালস টু সেন্টেন্স, আমি এখনো সেন্টেন্স না। ওটাই হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এগুলোর ব্যাখ্যা আমরা পড়বো, আগে আমরা একটা বেসিক গ্রাউন্ড তৈরি করতেছি যে ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দিলে সেন্টেন্স হলে সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্লজকে কেটে নিয়ে সেন্টেন্স এই ফুল স্টপ দিলে যদি না হয় তাহলে সে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? ওকে, সে হচ্ছে গিয়ে কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? বুঝতে পারছেন আমার জিনিসটা? জি হ্যালো? দাদা, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে দাদা, পারছি। বোঝা গেছে। আরো অনেক আলোচনা আছে, ঠিক আছে? আমরা এটাকে আলোচনাকে করব, যে কি বলে আলোচনা করব, ঠিক আছে? সেটা আমাদের পরের বিষয়, সেটা আপাতত আমাদের ইস্যুস না, আপাতত এইটুকুই। এখন আহ, আমরা পড়তেছিলাম সেন্টেন্স, সেন্টেন্স পড়তে গিয়ে আহ, আমরা হঠাৎ করে চলে আসছিলাম ক্লজে। এটা একটা আগোছালো ব্যাপার হয়ে গেল, তাই না? যে সেন্টেন্সকে এই ভদ্রলোক ক্লাসিফাই করে নাই, কিন্তু সে ক্লজকে ক্লাসিফাই করে ফেলেছে। এটা কেমন কথা? এটা তো মানা যায় না, এটা তো অন্যায়, ঠিক আছে?
ঠিক আছে? তো এটা একটা কারণ আছে, কারণ ক্লজকে ক্লাসিফাই করে নিয়ে গেলে সেন্টেন্সকে ক্লাসিফাই করাটা আহ, আম, কোনো আরো ইজি হয়ে যায়। তো যেহেতু ক্লজকে ক্লাসিফাই করলাম, তাহলে একটু চলেন এবার সেন্টেন্সকে আমরা ক্লাসিফাই করি। যেমন ধরেন আমি যদি বলি যে 1 নম্বর বাক্য, হ্যাঁ, আই লাভ ইউ, এই বাক্যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে একটু বলেন তো শুনি। একটা। একটা একটা ইন্ডিপেন্ডেন্ট আছে। একটা এখানে কি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে বলেন তো একটু? নো নাই। তাহলে এটাকেই আমরা বলবো সিম্পল সেন্টেন্স। শেষ। এই জন্য বলছি ক্লজ পারলে সব পারা যায়। যখন দেখবেন বাক্যের মধ্যে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইদাউট এনি ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে ওই প্রেক্ষিতে আমরা খুব ইজিলি, স্যার আর একবার বলবেন, মিস করছি। যখন বাক্যের মধ্যে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে আপনার কি বলে, এই কি বলে সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছি তাহলে ব্যাপারটা আমরা? হ্যালো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি বলি 2 নম্বর বাক্যে ইউ হেট মি, এখানে কয়টা বাক্য আছে, কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে? আপনি কিন্তু সহজেই বলবেন যে ভাই এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন যদি বলি 3 নম্বর বাক্যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আপনি কি বলবেন বলেন তো আমাকে? দুইটা। আমরা দুইটা এখানে দুইটা বলবো না, আমরা এই কথাটাকে একটু ঘুরায়া স্যার, বলবো। দুইটা। না, আমরা এটাকে দুইটা বলবো না, আমরা একটু ঘুরাবো এই কথাটাকে। কিভাবে ঘুরাবো আমি দেখাচ্ছি, দেখেন। আমরা বলবো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে হচ্ছে গিয়ে কি, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে গিয়ে এখানে গ্রেটার দেন 1। দুইটা আছে ঠিক আছে, বাট আমরা সংজ্ঞাটাকে একটু ইউনিভার্সাল করার চেষ্টা করব। ঠিক আছে, যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা, গ্রেটার দেন 1। এই যে লিখে দিলাম গ্রেটার দেন 1। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা, একের অধিক। যে আই লাভ ইউ, ঠিক আছে, বাট ইউ হেট মি, এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু এটাকে একটু ইউনিভার্সাল করলাম যে একের অধিক। ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ কি আছে? না। ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু নাই। তো ডিপেন্ডেন্ট ক্লজ যেহেতু নাই, এই ক্ষেত্রে কি করব, এটার নাম দিব হলো কম্পাউন্ড সেন্টেন্স। এই যে আমরা আরেক ধরনের সেন্টেন্স আবিষ্কার করছি, মানে পেয়ে গেলাম। তার মানে যখন দেখবো সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, সেটা হবে সিম্পল সেন্টেন্স। আর যখন দেখবো সেন্টেন্সে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, তখন বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই দুইটা সংজ্ঞাকে আমরা অ্যামালগেমেট করব, অর্থাৎ একীভূত করব। কিভাবে? দুইটা সংজ্ঞাকে আমরা একটা সংজ্ঞাতে আনবো। কিরকম? যেমন দুই ক্ষেত্রেই তো ভাই ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হবে 0, এটা আপনিও জানেন আমিও জানি। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা তাহলে কত হতে পারে? আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি একটা হয় তাহলে সেন্টেন্সটা সিম্পল, আর একের অধিক হলে সেন্টেন্সটা কম্পাউন্ড। তাই আমরা লিখলাম যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। এবার দেখেন এই সংজ্ঞাটা যদি বলা হয়, এই সংজ্ঞাটা যদি বলা হয় তাহলে আমরা কি বলতে পারি? তাহলে কি বলতে পারি যে এই সংজ্ঞাটার মধ্যে এই সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুইটাই কিন্তু লুকায় আছে। কারণ কি? ডিপেন্ডেন্ট ক্লজ 0। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি একটা হয় তাহলে সিম্পল, একাধিক হইলে কম্পাউন্ড। তাই এটাকে আমরা বলবো কি, যে আমরা বলবো এটা সমান সমান কি, আইদার সিম্পল অর কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন তো কথাটা কি ঠিক আছে কিনা? জি দাদা, ঠিক হ্যালো। আছে। তার মানে এই সংজ্ঞাটা বলতেছে যে ভাই এটা দিয়ে আমি সিম্পল সেন্টেন্সেরও ডেফিনিশন হিসেবে ফেলতে পারবো,
আবার কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনও ফেলতে পারবো, ঠিক আছে? এখন এই একটা সেন্টেন্স, সেটা সিম্পল হোক বা কম্পাউন্ড হোক, যাই হোক না কেন, যখনই এই সেন্টেন্সটার ভিতরে আপনি ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসবেন, এইবার এই সেন্টেন্সটা হয়ে যাবে এক ধাক্কায় একেবারে ভিন্ন কিছু, সে হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। এই হলো গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনি বলতে পারেন, তার মানে কি একটা সেন্টেন্স সিম্পল হোক বা কম্পাউন্ড হোক, যাই হোক, যদি এর মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসে তাহলে কি সে কমপ্লেক্স হয়ে যাবে? হ্যাঁ, আসলেই তা। আপনি সিম্পল সেন্টেন্স লিখেন আর কম্পাউন্ড সেন্টেন্স লিখেন, আমাদের কোনো সমস্যা নেই। আপনি যেই মুহূর্তেই ওর মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের এন্ট্রি দিবেন, সে সঙ্গে সঙ্গে কমপ্লেক্স হয়ে যাবে। নাও দ্য কোশ্চেন, কয়টা ডিপেন্ডেন্ট ক্লজ আনা যাবে? এখন আপনি এক বালতি দুধের মধ্যে আপনি যদি 1 ফোঁটা লেবুর রস দেন, পুরোটা ছানা হয়ে যাবে। আপনি 10 ফোঁটা লেবুর রস দিলেও পুরোটা ছানা হয়ে যাবে। সো আপনি একটা ডিপেন্ডেন্ট ক্লজ আনলেও এটা কমপ্লেক্স হয়ে যাবে, একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ আনলেও কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যাবে। সো নাম্বার অফ ডিপেন্ডেন্ট ক্লজ ক্যান বি ইকুয়ালস অর গ্রেটার দেন 1, and this is the classification of sentence on the basis of structure. গঠনগতভাবে বাক্য 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। আমরা কি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? জি দাদা, বুঝতে পারছি। তাহলে এটা আমরা ধরতে পারছি। ভাই স্ক্রিনে দাগ দিয়েন না, ঠিক আছে? আম, আমি ক্লাসে শুধু পড়াই, অন্য কোনো টপিকে আমি কোনো কথা বলতে পছন্দ করি না। একদম শুধু পড়া, ওই আপনার সাথে মোটিভেশন, গল্প। এই যে আপনারা আমার সাথে প্রায় 30-40 মিনিট কথা বলতেছেন, দেখতেছেন না আমি কোনো গল্প করি ক্লাসে? বলেন তো। হ্যালো? না স্যার। আমি কিন্তু কোনো গল্প করি না, আমি কিন্তু খুব সুন্দর করে পড়ানোর চেষ্টা করি এবং শেয়ার করার চেষ্টা করি। তো এমন কিছু করবেন না যা বিরক্তি উদ্রেক করে, ঠিক আছে? মন দিয়ে পড়েন। তাহলে ক্লজ কাকে বলে জানলাম, ক্লজের ক্লাসিফিকেশন জানলাম। সেন্টেন্স কাকে বলে জানলাম, সেন্টেন্সের ক্লাসিফিকেশন জানলাম। সো হোয়াট এলস উই নিড টু নো? আমাদের আর কি জানতে হবে? আমাদের আরো জানতে হবে সেন্টেন্সের আর কোনো ফার্দার ক্লাসিফিকেশন দরকার নাই, এইটুকুতেই এনাফ, ঠিক আছে? আমরা লিখে দিচ্ছি যে সেন্টেন্স ইজ অফ 3 টাইপস, সেন্টেন্স 3 প্রকার, শেষ। এইবার আমরা একটা জিনিস শিখবো, সেটা কি? সেটা হলো ওই যে আপনি ক্লজকে করছিলেন না, এই যে ক্লাসিফাই করছেন না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, ওইখানে গিয়ে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ যেটা, ঠিক আছে, ডিসি অর এসসি এটাই বলেন, এইটা আবার 3 প্রকার, ইজ অফ 3 টাইপস। এইটা আবার 3 প্রকার। আমরা জানলাম ক্লজ 2 প্রকার, ওর উপর ভিত্তি করে আমরা জানলাম সেন্টেন্স 3 প্রকার, তার উপর ভিত্তি করে আমরা জানবো এখন ডিপেন্ডেন্ট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করে নিব। সেটা কি? নম্বর 1, অ্যাজেক্টিভ ক্লজ। এটাকে আমি দেখবেন যে অ্যাজেক্টিভ বলি না, আমি অ্যাডজেক্টিভ বলি বারবার। নম্বর 2, অ্যাডভার্ব ক্লজ। নম্বর 3, নাউন ক্লজ। There are 3 types of dependent or subordinate clause. এই 3টা ক্লজ ছাড়া আপনি আর যত ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ দেখেছেন, সামহাউ দে আর কানেক্টেড টু আইদার অফ দ্য 3। এই 3টার মধ্যে যে কোনো একটার সাথে সে কানেক্টেড, ঠিক আছে? তো যেমন অ্যাজেক্টিভ ক্লজের আরেকটা নাম আছে কি? রিলেটিভ ক্লজ। এরকম অনেক নাম দেখবেন। তারপরে দেখবেন যে নমিনাল দ্যাট ক্লজ নামে একটা ক্লজ পাবেন। এগুলো সব এখানে কোনো না কোনো ভাবে কানেক্টেড, আমরা পড়তে পড়তে শিখবো। এখানে এসে তাহলে কি বুঝতে পারলাম? এই যে সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হয়, এর মানে কি? এর মানে হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ এগুলাকে আনতে হয়। এখন এখানে এসে আরেকটা ফার্দার ক্লাসিফিকেশন আমাদের জন্য আছে, সেটা কি? সেটা হলো এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, এইটা আবার 2 প্রকার। একটা হলো রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আর একটু ক্লাসিফাই করলাম আর কি, ভয় পায় না, সব শিখাবো, এগুলো টেনশন, এগুলো নিয়ে আবার 10-12টা ক্লাস
কথা বলবো, আমরা জাস্ট গ্রাউন্ডটাকে প্রিপেয়ার করতেছি। তা আমরা কি জানলাম? রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, এই ক্লজ গুলাই যখন বাক্যে এন্ট্রি নিচ্ছে তখনই একটা সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা বলতেছি কমপ্লেক্স সেন্টেন্স। দেখবেন যে বড় বড় শিল্পীরা কি করে, স্কেল নিয়ে বোঝার চেষ্টা করে যে মানব দেহের আকৃতি কেমনে হয় না হয় একটু বোঝার চেষ্টা করে, ঠিক আছে? তো একইভাবে আপনি যে লেখালেখি শিখবেন, এই লেখালেখিটাও ভাই এক প্রকার আর্টের মতো, ঠিক আছে? তাই আপনাকে আমরা দেখাচ্ছি কিভাবে তার স্কেলিটনটা প্রিপেয়ার করতে হয় বা তার কঙ্কালটা কিভাবে প্রিপেয়ার করতে হয়, এই আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যা বললাম তা সবাই বুঝতে পারছেন? আমরা একটু বলেন তো প্লিজ। স্যার বুঝতে পারছি। জি দাদা। কোনো কোশ্চেন থাকলে বললেন আমাকে, ঠিক আছে? এবারে এসে আমরা এইটুকু আলোচনা থেকে, ফ্রম দিস ডিসকাশন, আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি। কি কনক্লুশন? যে বাক্য বলতে আমরা যা কিছু বুঝি সেটা হলো আলটিমেটলি ক্লজের খেলা। So, আমরা নোট লিখবো। কি নোট লিখবো? একটা নোট লিখবো যে উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ইট ইজ ক্লজ, এটা হলো ক্লজ দ্যাট ultimately controls the structure of a sentence. এটা হলো ক্লজ যা কি করে, বাক্যের গঠনকে আলটিমেটলি সেই নিয়ন্ত্রণ করে। এখন এটা আপনি বুঝে গেছেন যে আসলে তো ক্লজ দিয়ে সব নিয়ন্ত্রণ করা হয়। এখন প্রশ্ন হলো, বাক্য লিখতে গেলে অ্যাটলিস্ট আপনি এই সংজ্ঞাগুলো থেকে বলেন কোন ক্লজটা আপনার লাগবেই লাগবে, বলেন তো বুদ্ধি করে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না থাকলে কিন্তু বাক্য হবে না। সো আমরা কি লিখবো? and I see independent clause is the heart of a sentence. একটা বাক্যের হৃদয় বা হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা ছাড়া ভাই বাক্য হয় না, ঠিক আছে? তার মানে দুইটা কথা বুঝলাম, যে ক্লজ হলো বাক্যের আলটিমেট কন্ট্রোলার, আর সেন্টেন্সের হার্টে থাকে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কেন্দ্র করে ডিপেন্ডেন্ট ক্লজের খেলা খেলে। সো ক্লজই হচ্ছে আলটিমেট কন্ট্রোলার, আর হার্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এলাকায় যেমন থাকে না বড় নেতা, খুব ভাবসাব নিয়ে থাকে, তার খুব ইম্প্যাক্ট থাকে ইন হোল এরিয়া, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ক্লজ হচ্ছে এরকম জিনিস। তারা এলাকাতে একটা নিয়ন্ত্রণ রাখে। কিন্তু এই ক্লজকে যখন রিডিউসড করা হয়ে যায়, এই লিখলাম বাট লিখবো না, আমরা লিখবো যে হাউ এভার when a clause is reduced, যখন একটা ক্লজকে রিডিউসড করা হয়, it turns into a phrase, সে একটা ফ্রেজে রূপান্তরিত হয়ে যায়। তো এলাকায় যেমন বড় ভাইয়ের পাওয়ার থাকে, বড় ভাইয়ের ছোট ভাই যেগুলা দেখতে বড় ভাইয়ের মতোই, ওগুলো খুব হামকি দুমকি দেয়, কিন্তু তো পাওয়ার থাকে না। তো এই ফ্রেজের কিন্তু আবার সেই পাওয়ার নাই। আমরা লিখে দিচ্ছি যে আনফরচুনেটলি a phrase has no control over the structure of a sentence. দুর্ভাগ্যবশত বাক্যের উপরে কিন্তু ফ্রেজের কোনো নিয়ন্ত্রণ নাই। ক্লজই যা করার করবে, ক্লজকে ছোট করলে সে ফ্রেজ হবে, সে কিন্তু কোনো নিয়ন্ত্রণ করবে না। আমরা কি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না, বলেন? হ্যালো, জি হ্যালো, দাদা বুঝেছি। বুঝতে পারছি। বুঝতে পেরেছি, গুড। জি দাদা। পুরো ব্যাপারটা কিন্তু বুঝে গিয়েছি, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটাকে আমরা কি করব? এই জিনিসটাকে আমরা একটা স্ট্রাকচারে ফেলে দেখার চেষ্টা করব, ঠিক আছে? লেটস সি। আমরা বললাম লেটস সি, চলেন দেখা যাক যে আসলেই এই জিনিসটা কতটা ইফেক্টিভ, ঠিক আছে? আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন, হ্যাঁ, যে আমাদের এই কথাটা কতটুকু কার্যকর হয়। লেটস সি, ঠিক আছে? ধরেন আপনি একটা বাক্য লিখছেন, বাক্যের মধ্যে কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে একটা, তার নাম দিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 1। আপনি আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিলেন, তার নাম দিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 2।
আপনি ওই বাক্যের মধ্যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনলেন, হ্যাঁ, বাক্যের মধ্যে একটা অ্যাডভার্ব ক্লজ আনলেন, হ্যাঁ, বাক্যের মধ্যে একটা ধরেন কি আনলেন, নাউন ক্লজ আনলেন, হ্যাঁ, তাহলে এই যে একটা বাক্য লিখলেন, এই বাক্যটা আসলে কি বাক্য এবার বলুন তো দেখি বুদ্ধি করে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স। এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কি, প্রথমত বাক্য হওয়ার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দরকার, আমার একের অধিক আছে। And এর লগে আবার কি আছে, কতগুলা উল্টা পাল্টা ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ আছে। সো দেয়ারফর এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কমপ্লেক্স সেন্টেন্স। এখন ধরেন আপনি তো শিখে ফেলাইছেন, কি শিখে ফেলাইছেন, যে ভাই আমরা ক্লজকে চাইলে ফ্রেজ করতে পারি। আপনি মনে করেন যে নাউন ক্লজটাকে চেঞ্জ করে নাউন ফ্রেজ বানাইলেন, তাইলে এখন এটা কি সেন্টেন্স বলেন তো? আমার তো একটা ক্লাস চলতেছে নে এই অডিও অফ করে কথা বলেন। পরে ভাই তো এটা কি সেন্টেন্স বলেন তো বুদ্ধি করেন? না খাই ফেলবো বা ভাবছিলাম ওই যে কামরুল হোসাইন, আপনি কি করছেন, কি কমপ্লেক্স ভাবছেন? চিন্তা করেন, অডিও অফ করেন। ফাইজলামি নাকি এখানে বসে বসে? কমপ্লেক্স সেন্টেন্স। কামরুল হোসাইন, অডিও অফ করেন। এটা এখনো কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স, যিনি অ্যান্সার করছেন একটু বলেন তো শুনি, আমরা সবাই শুনি। এখানে এখনো একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এখনো একের অধিক ডিপেন্ডেন্ট একের ক্লজ আমরা অধিক, দেখতে জি। পাচ্ছি, ঠিক আছে। ওকে, আপনার মাথায় এখন ওই যে আইডিয়া আসলো কি, যে ভাই তাহলে আমরা একটা কাজ করি, নাউন ক্লজ তো ফ্রেজ বানাইছি, তাহলে অ্যাডভার্ব ক্লজটাকেও আমরা ফ্রেজে কনভার্ট করি। এখন এটা কি সেন্টেন্স তাহলে? এখনো কমপ্লেক্স সেন্টেন্স। এখনো কমপ্লেক্স। কারণ কি, কারণ কমপ্লেক্স। এখন পর্যন্ত একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমার টিকে আছে, ওই যে অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? জি স্যার। টিকে আছে কিন্তু। সো এইভাবে আমরা শিখবো রাইটিংটাকে একদম স্টেপ বাই স্টেপ। আমরা দেখবোই বড় বাক্যের ডিরাইভেশন আসলে কিভাবে এই ক্লজ থেকে সমন্বয় করে। এখন যদি বলি যে অ্যাডভার্ব ক্লজকে আমি রিডাকশন করে, সরি অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করে এটাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাইলাম, তাইলে এবার এটা কি সেন্টেন্স বলে? কম্পাউন্ড। কম্পাউন্ড এবার কিন্তু, সিম্পল সেন্টেন্স। কারণ ডিপেন্ডেন্ট ক্লজ যে কটা ছিল সবগুলো এখন ফ্রেজে কনভার্ট করে ফেলছি। রাইট নাও আই অনলি হ্যাভ টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে কি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। সেন্টেন্স। গুড। এখন আমি ধরেন বললাম যে ভাই সব ডিপেন্ডেন্ট ক্লজকে তো আসলে ফ্রেজ বানাইছি, কিন্তু আমার হাত নিষ্পিস করছে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলাকেও ফ্রেজ বানায় ফেলতে। তা আমি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে একটা ফ্রেজ বানাইলাম। এটা কি ফ্রেজ আমার জানার দরকার নেই, মনে করেন ফ্রেজ বানাইলাম। এবার তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। Simple sentence. এবার কি sentence? সিম্পল। sentence. ঠিক আছে, কারণ কি, স্যার বাক- এগুলো বুঝতেছি না স্যার, কিভাবে সিম্পল কিভাবে কমপ্লেক্স কিভাবে কম্পাউন্ড হচ্ছে। আপনি প্রথম থেকে ক্লাসে আছেন? জি স্যার ছিলাম, কিন্তু ছিলাম না, ছিলাম মানে তো অতীতকালের কথা, প্রথম থেকে ক্লাসে আছেন কিনা এখন পর্যন্ত সেটা বলছি। জি স্যার তাহলে বলেন সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা আমরা কি দেখিয়েছি, পড়েছিলাম। আমি পুরো দিকে যাচ্ছি, দেখে দেখে বলেন, এখানে এসে বলেন। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা সরি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, আর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে এবার ধরেন আমি একটা সেন্টেন্স লিখছি, এটার মধ্যে একটা নাউন ফ্রেজ আছে, অ্যাডভার্ব ফ্রেজ আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, তার মধ্যে একটাকে ফ্রেজে কনভার্ট করে ফেলছি, এখন শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে এটা কি সেন্টেন্স হওয়া উচিত বলেন? সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছেন? গুড, থ্যাংক ইউ। না পারলে বলবেন, কোনো সমস্যা নেই। এবার ধরেন আপনি বললেন যে আর তাই সবই তো ফ্রেজ বানায় ফেলাইছি, তাহলে আমার যে সর্বশেষ সম্বল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 1, আমি ওইটারও একটা ফ্রেজ বানিয়ে দিই, যা যা আছে কপালে। এইবার তাহলে এটা কি সেন্টেন্স? এটা কোনো সেন্টেন্স হবে না। এটা কোনো কিন্তু সেন্টেন্স হবে না। ডেড সেন্টেন্স, এটা মৃত বাক্য। কারণ কি, ওটার যে হার্ট মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে, এটা কিন্তু আর নাই। সো এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে। এখন এই ইনকমপ্লিট সেন্টেন্সকে অনেকে দেখবেন রান অন সেন্টেন্স বলে, রান অন সেন্টেন্স, ঠিক আছে। রান অন সেন্টেন্স মানে কি, মানে এখনো চলতেছে, এটা কোনো আসলে এখনো শেষ হয় নাই, মানে এখন পর্যন্ত শেষ করা পসিবল হয় নাই। সো তাহলে আমরা বুঝতে পারলাম না আমাদের উপরে নোটটা, যে সেন্টেন্সের হার্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর সেন্টেন্সের নিয়ন্ত্রক হচ্ছে আলটিমেটলি কে, আপনার এই এই
ক্লজ। ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন তো একটু বুদ্ধি করে? জি দাদা। জি। আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক জি আছে। দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তার আমি ফ্যানটা অন করি। ফ্যানটা অন না করলে আপনাদের কথা শুনতে পারি, কিন্তু আমার ঘামাইতেছে প্রচুর শরীরটা। একটু বসেন, 2 মিনিট বসেন, দাঁড়ান। ঢাকা শহরে তো অত্যাধিক মাত্রায় গরম। আমরা থাকি হইতেছে চট্টগ্রামের সুন্দর পরিবেশ, আমাদের ব্যাংক কলোনির পরিবেশ খুবই সুন্দর। দাদা ঢাকা কোথায় উঠেছেন? বিবিটিএ তে, মিরপুর। বুঝি নাই, কি বললেন? দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই। দাদা আমরা তো বললাম ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার, হুম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো কোনো টাইপস আছে? বুঝি নাই কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কি কোনো প্রকারভেদ আছে? না, নাই ভাই। বুঝতে পারছেন কি বুঝতে? জি দাদা। হ্যালো, আপনি উত্তর পেয়েছেন প্রশ্নের? জি দাদা। ওকে। এই যে ভাই, এখানে যে গরম ঢাকা শহরে, হ্যাঁ হ্যাঁ, মানুষ থাকে কেমনে ঢাকা শহরে এই গরমে, আমি তো এটাই বুঝি না। কোয়াইট ডিফিকাল্ট এখানে সার্ভাইভ করা। দাদা যে পরিমাণ বিল্ডিং, যে পরিমাণ মানে জনসংখ্যা, মানে হাঁস মাস করে সবকিছু। খুবই বাজে অবস্থা। শ্রী সেন বলেছেন এই নোটটা পাবো কিনা? অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো, টেনশন করেন না ভাই। ক্লাস শেষ হওয়ার 2 ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে আপনি আপনার এই নোট পেয়ে যাবেন। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি আপনার এই ক্লাসের ভিডিও লিঙ্কও পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। তাহলে আমরা এটা বুঝে গেলাম, ঠিক আছে। এখন দেখেন, ইফ উই টেক এ লুক at the third sentence we have written, I love you but you hate me. এবার কিন্তু আপনি এই সেন্টেন্সের দিকে তাকালে ইউ উইল ফাইন্ড এ ডিফারেন্ট ভিউ, একটা ভিন্ন দর্শন খুঁজে পাবেন এই সেন্টেন্স সম্পর্কে। আর এটাই হলো ট্রু লার্নিং। ওয়ান্স ইউ লার্ন সামথিং অ্যান্ড ইট ডাজ নট চেঞ্জ ইউর ভিউ, ওইটা আসলে কোনো লার্নিং না। আপনাকে আমি শিখাইলাম যে একে একে যোগ করলে 2 হয়, এরপর আমি বললাম যে দেখ এখানে একটা পাখি এখানে একটা পাখি, মোট তাহলে কয়টা পাখি? আপনি বললেন যে আমি জানি না। তাহলে আমার লার্নিংটা বৃথা, মানে আপনাকে যা শিখাইছি আপনার লার্নিংটা বৃথা, ঠিক আছে। এখন যদি বলি এই সেন্টেন্সের দিকে তাকান, আপনি বলতে পারবেন যে ভাই এখানে আই লাভ ইউ বাট ইউ হেট মি বলার পর একটা ফুল স্টপ আছে, সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এবং এই সেন্টেন্সের মধ্যে আমরা একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি। আই লাভ ইউ একটা, ইউ হেট মি একটা, সো এটা একটা সেন্টেন্স। পাশাপাশি এখানে যদি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই কিন্তু একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই কথাগুলো কি বলতে পারবো না? দেখে বাক্যটাকে বলেন তো একটু। জি জি। আমরা জি বলতে পারবো দাদা। না, ঠিক আছে। দিস ইজ দ্য বিউটি অফ লার্নিং, ঠিক আছে। লিখার পর যদি একজন বলছে ক্লাসের আগে নোটিশ দিলে ভালো হয়, অবশ্যই ভালো হয়। এবং আমি বলেছি বারবার যে আমি সমস্যায় ছিলাম, এই জন্য শুরু করতে পারি নাই। আর আজকে যে ক্লাসটা হবে, এটা তো গতকাল আগে আমি নোটিশ দিয়েছিলাম, দিই নাই আমি? স্যার। জি দাদা। হ্যাঁ দিয়েছিলাম। তো এখন দেখেন, আই লাভ ইউ বাট ইউ হেট মি, এটা কিন্তু এখন আমাদের কাছে একটা ভিন্ন দর্শন দিচ্ছে যে না ভাই, এখানে কিন্তু অনেক বড় একটা মেকানিজম কাজ করছে। এবার আমাদের জানতে হবে হোয়াট অ্যাবাউট দিস ওয়ার্ড বাট, এই বাট ওয়ার্ডটা জানতে হবে। কারণ আমি আই লাভ ইউটা কি এটা বুঝতেছি, ইউ হেট মি কি বুঝতেছি, পাংচুয়েশন মার্ক বুঝতেছি, বাট ইফ সামওয়ান সেইজ হোয়াট অ্যাবাউট দ্য ওয়ার্ড বাট, এই বাট ওয়ার্ডটা কি, এটা নিয়ে তো ভাই আপনি কিছু বলেন নাই। আমরা এখন এটাকে নিয়েও আলোচনা করবো। বাট ওয়ার্ডটাকে মেনি পিপল মেনি মাইন্ড, অনেকে অনেক নামেই ডাকে। কেউ দেখবেন এই বাটকে বলতেছে কি, এই বাটকে বলতেছে কনজাংশন, কেউ বলতেছে কি এটা একটা কনজাংশন, ঠিক আছে। কেউ দেখবেন বলতেছে লিঙ্কার, কেউ দেখবেন বলতেছে যে কানেক্টর, আবার কেউ কেউ বলতেছে লিঙ্কিং ওয়ার্ড, অনেকে অনেক নামেই ডাকে দেখবেন। তো এখন আসলে এগুলো সবই রাইট, কোনো ভুল নাই।
conjunction, linker, connector, linking word, whatever you can say, I have no problem. But if we say that in formal language, এটা কি? Formal language এটাকে define করতে গেলে we have to look back the what? The number of parts of speech. আমরা জানি যে কত প্রকারের পার্টস অফ স্পিচ আছে, ঠিক আছে? এই পার্টস অফ স্পিচে লিঙ্কার নামে কোনো ওয়ার্ড নাই, কানেক্টর নামে কোনো ওয়ার্ড নাই, একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে কনজাংশন। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি তখন আমরা দেখেছি যে নাউন, প্রোনাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রিপোজিশন, ঠিক আছে, কনজাংশন। এই কনজাংশন ওয়ার্ডটা আমরা পেয়েছি। সো ফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা সবগুলোকে রাইট ধরলেও আমরা শুধুমাত্র এই কনজাংশন ওয়ার্ডটাকেই প্রায়োরিটি দেব, যে যেই নামে ডাক, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। সো আমরা আজকে থেকে এই ধরনের জয়নিং ওয়ার্ড গুলাকে অন্য কোনো নামে ডাকবো না ক্লাসে, আমরা বলবো হচ্ছে মেইনলি কনজাংশন। এখন এই কনজাংশন কি করে? কনজাংশন প্লেইজ এ ভেরি পিভটাল রোল, ভেরি সিগনিফিকেন্ট রোল, ঠিক আছে? আমরা বলবো প্রথমেই আমাদের জানতে হবে কনজাংশনের ইউজেস গুলো বুঝতে হবে। আমরা বলবো কনজাংশন ইজ অফ টু টাইপস। কনজাংশনের ইউ উইল ফাইন্ড লট অফ ক্লাসিফিকেশন, কিন্তু আমাদের লেকচারের জন্য আমরা কনজাংশনকে এইভাবে ভাগ করেছি যে কনজাংশন ইজ অফ টু টাইপস। সেটা কি কি? সেটা হচ্ছে আপনার নম্বর 1 কোঅর্ডিনেটিং কনজাংশনস, আর নম্বর 2 তে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ঠিক আছে, ভয় পাবেন না, আমরা এক এক করে সব পড়বো। এখানে যা যা বাদ দিয়ে যাব তা পরবর্তী লেকচারে গিয়ে আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আমার গ্রাউন্ডটাকে তৈরি করে নিই পড়ানোর জন্য। সো কেউ যদি বলে কনজাংশন কয় প্রকার, তা বলবেন যে ভাই সুমন ভাইয়ের ক্লাসে পড়ছি 2 প্রকার, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, সো আমাদের ডিসকাশনে সবকিছুই আছে, কিন্তু আমাদের ডিসকাশনে আজকে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা নাই, তাই এটা আমরা আপাতত রেড মার্ক করে বাদ দিয়ে দিলাম, এটা আমাদের আলোচনাতে নাই। কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা 2 ভাগে ভাগ করে দিয়েছি। কি কি সেটা? একটা হলো স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হলো লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন। দেয়ার আর 2 টাইপস অফ কোঅর্ডিনেটিং কনজাংশন, স্মল আর একটা হচ্ছে গিয়ে লার্জ। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো ক্লাসিফিকেশন করলেন, বাট কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা, এইটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। কোঅর্ডিনেট করা মানে কি? জিনিসটাকে মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। সো কোঅর্ডিনেটিং কনজাংশনের মূল থিমটা হলো সে দুইটা সিমিলার জিনিসকে অ্যাটাক করবে, ঠিক আছে, সরি এই এক জয়েন করবে। ধরেন আমি বললাম যে আইটেম 01, ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে বললাম যে আইটেম 02। এখানে মনে রাখতে হবে যে সর্বদাই আমার কি হবে, এখানে নোটটা কি? নোটটা হলো এই আইটেম 01 ইকুয়ালস টু আইটেম 02, এটা সেম হতে হবে। ধরেন আইটেম 01টা একটা ক্লজ, তাহলে আইটেম 02 কোনোভাবে ফ্রেজ হতে পারবে না, ওটাও ক্লজ হতে হবে। আইটেম 01টা মনে করেন একটা নাউন, তাহলে এর পরেরটা একটা নাউনই হবে। আইটেম 01টা মনে করেন যে একটা ফ্রেজ, তাহলে পরেরটা একটা ফ্রেজ হবে। তো ও যাই অ্যাড করুক না কেন, ও সেম সেম জিনিসকেই অ্যাড করবে। কিন্তু কিন্তু এই সাবঅর্ডিনেটিং কনজাংশনে গিয়ে কিন্তু তা হবে না। আইটেম 01 আর আইটেম 02 ডিফারেন্ট হবে, ওইটা আমরা পরে শিখবো, সমস্যা নাই। কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনে গিয়ে আইটেম 1 এবং আইটেম 2 অলওয়েজ সেম। এগুলো পড়ে আসছেন, আমি জাস্ট একটু অন্য ওয়েতে প্রেজেন্ট করতেছি, আপনাদেরকে আলোচনার জন্য রেডি করতেছি, আর কিছুই না। যেমন স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এন্ড, অর, সো, ইয়েট, বাট, এগুলো হচ্ছে আপনার ধরেন যে স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, আর কিছুই না। লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যেমন ধরেন হাউ এভার, ঠিক আছে, মোর ওভার, হ্যাঁ, তারপর যেমন ধরেন নান্দালেস, হ্যাঁ, নেভারথলেস, ঠিক আছে, অ্যাজ এ
রেজাল্ট, হ্যাঁ, কনজিকুয়েন্টলি, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার কি বলে বড় বড় কোঅর্ডিনেটিং কনজাংশন। এরা সিমিলার আইটেম যোগ করবে, এটাই হলো মূল কথা। তবে এখানে এসে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? একটা কনজাংশন আছে যেটা দেখতে মনে হয় ছোট, কিন্তু সে কাজ করে বড় কনজাংশনের মতো। সেটা কি? সেই কনজাংশনটা হচ্ছে হেন্স। এটা শিখে রাখেন, কাজে লাগবে। এই একটা ফালতু কনজাংশন আছে যেটা দেখলে মনে হয় ছোট, কিন্তু সে কাজ করে বড় কনজাংশনের মতো। এটার ফাংশনটার স্পেশালিটি আমরা পরে শিখবো, আজকেই শিখবো, কোনো সমস্যা নাই। বাট আপাতত জেনে রাখার চেষ্টা করলাম। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি বলেন তো একটু। জি দাদা। শুনলে কেমন লাগে তো? তো আমরা এবার যেটা করবো সেটা হলো এই দাদা কোঅর্ডিনেট কনজাংশনটাকে কিভাবে বাক্যে ফাংশন করে সেটাকে আমরা শিখবো। এখন আমরা তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের আলোচনাতে ব্যাক করতেছি, ঠিক আছে? সো লেটস গো ব্যাক টু কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা ধরেন গেলাম কোঅর্ডিনেটিং কনজাংশনের আলোচনাতে। তো আপনি জানেন যে ভাই কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে গিয়ে আপনার কয় প্রকার? আহ দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে স্মল কোঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে ভাই লার্জ কোঅর্ডিনেটিং কনজাংশন। বুঝা গেছে? এখন আমি যদি বলি, ধরেন এই যে এন্ড, এখন ধরেন আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি যে সুমন এন্ড রহিম আর প্লেইং ফুটবল, ঠিক? এখন দেখেন খেয়াল করে দেখেন, এই যে সে দুইটা সাবজেক্ট সেম সেম নাউন অ্যাড করছে, এখানে তো শিখানোর কিছু নাই। ও যখন এগুলোকে অ্যাড করতেছে, এগুলো শেখানোর মতো কিছু নাই। শিখানোর মতো বিষয়টা আছে কোথায়? শিখানোর মতো বিষয়টা আছে হচ্ছে যদি সে সেন্টেন্সকে জয়েন করতে যায় বা ক্লজকে জয়েন করতে চায়। সে মনে করেন বাক্যের সাবজেক্টকে অ্যাড করছে, আপনার এখানে শেখার মতো কিছু নাই। সে বাক্যের অবজেক্টকে অ্যাড করছে, আপনার এখানে শেখানোর মতো কিছু নাই। কোথাও কিছু শেখার মতো নাই। শুধুমাত্র সে যখন বাক্যের দুইটা সেন্টেন্সকে অ্যাড করতে যাবে, তখনই সে বলবে যে ইয়াস, আহো বাতিজা আহো, শিখার মতো জিনিস আছে। সে যদি দেখেন যে কোনো ক্লজকে অ্যাড করতে যাচ্ছে, তাহলেই আমরা বলবো যে ইয়েস, ইউ হ্যাভ সামথিং টু লার্ন হিয়ার। এবার আপনার শেখার মতো কিছু বিষয় এখানে আছে। তো আমরা প্রথমে দেখি সেন্টেন্সকে সে কিভাবে অ্যাড করে। তাহলে আমরা দেখি সেন্টেন্স অ্যাড করাটা শিখি। খুব সহজ জিনিস, কঠিন কিছু না। বাট শিখে রাখবেন, আপনি সেন্টেন্সের বিটস এন্ড বাইটস গুলো ধরতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি লিখলাম দেখেন, আই লাভ ইউ ফুল স্টপ, আই লাভ ইউ ফুল স্টপ, আই লাভ ইউ ফুল স্টপ। আমি তিনটা বাক্য লিখলাম আই লাভ ইউ। এখন আমি বললাম ফুল স্টপ দিয়ে, কিন্তু ইউ হেট মি। এই যে দেখেন এখানে এই বাট ওয়ার্ডটা কি করছে? আগের বাক্যের সাথে পরের বাক্যের মধ্যে একটা সিনক্রোনাইজেশন ক্রিয়েট করছে, মেলোডি ক্রিয়েট করছে। ও একটা বাক্যের সাথে একটা বাক্যের মধ্যে একটা 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 কি বলে অ্যাসিমেট্রিক্যাল চিন্তা ক্রিয়েট করছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এই যে সে কাজটা করলো, এই জন্যই সে কোঅর্ডিনেটিং কনজাংশন। কারণ কি? একটা সেন্টেন্সের সাথে সে আর একটা সেন্টেন্সকে জয়েন করাচ্ছে, ঠিক আছে? এখন এই জয়নিং এর কাজটা সে তিন ভাবে করতে পারে। এক, সেকেন্ড বাক্যের শুরুতে বসে, অথবা দুই, সেকেন্ড বাক্যের সাবজেক্টের পরে বসে, অথবা তিন, সেকেন্ড বাক্যের শেষে বসে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুইটা বাক্যের মধ্যে প্রথম বাক্যের সাথে সেকেন্ড বাক্যকে যুক্ত করে দিবে, তখন তিনটা জায়গায় বসতে পারে। সেকেন্ড বাক্যের সাবজেক্টের আগে, সাবজেক্টের পরে, আর সেকেন্ড বাক্যের শেষে। কিন্তু যেখানেই বসুক না কেন, আপনি তাকে প্রয়োজন মাফিক একটা বা দুইটা কমা দিয়ে আলাদা করবেন। যেমন আমি এখানে বাটের পর একটা কমা দিলাম, এখানে বাটের একটা কমা দিলাম আগে, একটা দিলাম পরে। আর এখানে মনে করেন দিতে হবে তাহলে কয়টা কমা? একটা কমা দিলেই হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে এই বাটকে আলাদা করে দেওয়া। আমরা কি এটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না বলেন? জি দাদা বুঝছি। জি দাদা। এখন যদি আমি বলি একই কথা, এই কোঅর্ডিনেটিং কনজাংশন বড় বাক্যের বড় কনজাংশন ইউজ করবো, সেটাও রাইট। আমি ধরেন বললাম যে হাউ এভার, এখানে লিখলাম, ঠিক আছে, হয়ে গেল। আমি যদি বলি যে হাউ এভারটা আমি এখানে লিখলাম, হয়ে গেল।
আমি যদি বলি হাউ এভার, এখানে লিখবো, হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি পাগলের প্রলাপ বকতেছেন যে বাক্যের কনজাংশন বাক্যের শেষে গিয়ে বসছে। কারণ কি, সাধারণ প্রফেশনাল যে আমাদের যে লেখালেখি, ওইখানে আমরা এই ধরনের বাক্য দেখি না। আমরা সাধারণত দেখি বাক্যের শুরুতে অথবা বাক্যের সাবজেক্টের পরে, কিন্তু শেষে বসতে আমরা হয়তো কালে ভদ্রে দেখে থাকি। নাও হোয়াট ইজ দ্য রিজন, কেন কালে ভদ্রে দেখে থাকি? কারণ এগুলো তো আসলে আসছে একটা প্রয়োজনের উপর ভিত্তি করে, কোনো না কোনো কারণ আছে। যেমন ধরেন, আমার আপনার নাম হলো মিন্টু, আপনারে ভালোবাসে একটা মেয়ে। ওই মেয়ে একদিন বলল, আমি তোমাকে ভালোবাসি মিন্টু, তুমি আমাকে ঘৃণা করো কিন্তু। সে একটা লিরিক্যাল স্টাইলে তার দুঃখ প্রকাশ করলো। বাক্যটা হওয়া দরকার ছিল, আমি তোমাকে ভালোবাসি মিন্টু কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এটা না বলে সে কি বললো, আমি তোমাকে ভালোবাসি মিন্টু, তুমি আমাকে ঘৃণা করো কিন্তু। এই যখনই লিরিক্যাল সেন্সে ইংলিশ লিখা হয়, আমরা যেমন কথাকে ঘুরাই পেঁচাই বলি, ইংলিশটা ম্যানরাও বলে। সো এই জায়গাটা যে এই রোলটা প্লে করে, এই হাওয়ার পিছনে এসে কিন্তু পরে গেছে, দেখছেন তো। আমরা যেমন বাংলাতে গান গাওয়ার সময় কথা টোন চেঞ্জ করতে গিয়ে বাক্যের ওয়ার্ডের অবস্থানে চেঞ্জ আনি, ইংলিশ ম্যানরাও কিন্তু এই কাজটা করে। তাহলে ব্যাপারটা ধরতে পারছি না আমরা? জি হ্যালো, দাদা। এখন হ্যাঁ আপনি দাদা। বলতে পারেন যে এই কমার ভূমিকাটা কি। কমার ভূমিকাটা হচ্ছে এখানে একটা পজ দেওয়ার দরকার পড়ে, তাই যে কিন্তু তুমি আমাকে ঘৃণা করে এরকম করে বললাম না, বলি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। সো এই পজের জন্য আমরা বলতেছি, আপনি বড় কনজাংশন ইউজ করেন আর ছোট কনজাংশন ইউজ করেন, আই হ্যাভ নো প্রবলেম। আপনি অবশ্যই তাকে কমা দিয়ে আলাদা করবেন যখন দুইটা সেন্টেন্সের মধ্যে কাজ করতেছেন। এখন একই কথা আমরা যদি বলতে যাই ক্লজের ক্ষেত্রে, তাহলে কি হবে? চলুন এবার আমরা ক্লজের ক্ষেত্রে দেখি। ক্লজের ক্ষেত্রে গিয়েও আমরা প্রথমে 3 বার আই লাভ ইউ লিখবো, লিখলাম। এবার আমরা কি করব, পরের ক্লজটা লিখবো যে ইউ হেট মি। দেখেন, ইউ হেট মি, ইউ হেট মি, ইউ হেট মি, আমি লিখলাম। একটা মাউস নিয়ে আসলে ভালোই, তো সবকিছু নিয়ে এসেছি কিন্তু মাউস নিয়ে আসলে। আই লাভ ইউ, ইউ হেট মি। এখন আপনি যদি একটু উপরের দিকে তাকান, প্রথমে দেখেন বারটা কোথায় বসছিল, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে। একইভাবে এখানে সেকেন্ড ক্লজের সাবজেক্টের আগে বার বসতে পারে। সেকেন্ডে কোথায় বসছিল, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে। এখানে একইভাবে সেকেন্ড ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে। আবার কোথায় বসছিল, সেকেন্ড সেন্টেন্সের শেষে। এখানেও সেকেন্ড ক্লজের শেষে বসতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ও যেখানেই বসুক না কেন তাকে আপনার আলাদা করতে হবে। যেমন লাস্টে বসলে এখানে একটা কমা দিলে হচ্ছে, এখানে আমার 2টা কমা লাগতেছে, ঠিক আছে। আর এখানে যদিও সে 2টা ক্লজের মধ্যেখানে বসছে, এখানে আগে একটা কমা দিলেই হয়ে যায়, ঠিক আছে, আমরা এটা কি রাইট বলি। এখন ঝামেলাটা কোথায় হয়েছে দেখেন, ঝামেলাটা হয়েছে এই 2 নাম্বার আর 3 নাম্বার বাক্যে। কারণ কি, প্রথম বাক্যে আই লাভ ইউ বলার পরে কমা দিয়ে বাট লিখছেন, তারপরে ইউ হেট মি লিখছেন, সুন্দর, সমস্যা নাই। তৃতীয় বাক্যগুলা দেখেন কি হয়েছে, আই লাভ ইউ বলার পরেই ইউ চলে আসছে। মানে কি, একটা ক্লজ শেষ করেই আপনি আরেকটা ক্লজে চলে আসছেন। এই ক্ষেত্রে কিন্তু ভাই ঝামেলা আছে, কি করতে হবে? সেক্ষেত্রে প্রথম ক্লজ শেষ করে আপনাকে একটা সেমিকোলন দিয়ে আসতে হবে টু মেক এ কারেক্ট সেন্টেন্স। এটা হলো গিয়ে ঝামেলা, আর কিছুই না। ব্যাপারটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই বলেন? জি দাদা, জি বুঝতে দাদা। পারছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি অনেক বাক্য দেখছি আমার জীবনে যে আই লাভ ইউ বলার পরে কমা না দিয়ে বাট ইউ হেট মি লিখছে, এটা কি তাহলে ভুল লিখছে? না, রাইটিং গ্রামারে এসে উই ক্যানট সে দ্যাট দিস ইজ রিজিডলি ফিক্সড। কোনো গ্রামার এখানে ফিক্সড না, আপনি আপনার মনের মাধুরী মিশে ইউজ করবেন। আপনি যদি বলেন যে আমি এখানে বাট বলার আগে থামবো না, তাহলে আপনি বলেন, আমি মনে করে বললাম যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, আমি থামি নাই কোথাও। এখন আমি বললাম যে না, আমি হ্যাঁ বলবো, আমি তোমাকে ভালোবাসি, একটু থামলাম, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। সো যেহেতু বাট বলার আগে থেমেছি তাই আগে কমা দিয়েছি। আমি যদি এইভাবে বলি, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, এখন থামলাম কোথায়, বাট বলার পরে। সেক্ষেত্রে আগের কমার দরকার নাই, পরে কমা দেন। আপনি যেখানে থামার প্রয়োজনটা ফিল করেন সেখানেই কমা দেন। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, ইংলিশ তো ভাই সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য,
তাই বাঁচার সুবিধার্থে এটা আমাদের নিয়ম যে আগে দিয়ে দিব কমাটা, এত প্যাচে আমরা যাব না। বুঝতে পারছি ব্যাপারটা আমরা সবাই? জি দাদা। এখন ছোট কনজাংশন ইউজ না করে যদি বলি বড় কনজাংশন, যে বাটের জায়গাতে আমি ধরেন নিয়ে আসলাম কি হাউ এভার, এই বাটের জায়গাতে নিয়ে আসলাম কি হাউ এভার, বাটের জায়গাতে নিয়ে আসলাম কি হাউ এভার। এখানেও কিন্তু আপনার সমস্ত নিয়ম সেম, কোনো পার্থক্য নাই, শুধু একটা জায়গায় পার্থক্য হবে। সেটা কোথায় হবে? যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা বড় কনজাংশন বসবে তখন আগে একটা কমা দিলে হবে না, আগে দিতে হবে সেমিকোলন আর পরে দিতে হবে হচ্ছে কমা। দ্যাটস ইট, আর কিছুই না। সো এই হলো গিয়ে সেন্টেন্স জয়েন করার ক্ষেত্রে কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশনের ভূমিকা, আর ক্লজ জয়েন করার ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশনের ভূমিকা। আমরা কি এটা পুরোপুরি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না বলেন? দাদা বড় লাস্টের কনজাংশন নিয়মটা কি? তো বললেই ভালো হতো। একজন প্রশ্ন করেন ভাই, দুজন প্রশ্ন করলে বোঝা যায় না কিছু। লাস্টের নিয়মটা কি বলেন সেটা বুঝিনি। বললাম বড় কনজাংশন ইউজ করার সময় সবকিছুই এক, শুধুমাত্র দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে বসলে আগে দিবেন সেমিকোলন, পরে দিবেন কমা। বুঝতে পারছেন? জি দাদা। আচ্ছা, এখন ধরেন যারা ফরেইনার অনেক সময় বলে ফেলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ঘৃণা করো, সে কিন্তু আর কিন্তু ওয়ার্ডটা বলতেছে না। সেক্ষেত্রে কি হয়, সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটু ব্রেক দিয়ে বলে ফেলে যে আই লাভ ইউ, ইউ হেট মি। এখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি পাশাপাশি বসে যায়, কোনো কনজাংশন না রাখি, সেক্ষেত্রে এটাকে জয়েন করতে হবে কোনোটা পাংচুয়েশন দিয়ে। এবং সেটা কিন্তু অলরেডি আমরা দেখেছি যে আই লাভ ইউ বলার পরে যখনই আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চলে আসো তখন কিন্তু পাংচুয়েশন মার্কটা কি সেমিকোলন, সেক্ষেত্রে একটা সেমিকোলন দিতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। আমরা কি বুঝতে পারলাম নাকি না? দাদা বুঝতে পারছি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা এখানে কি বাট দাদা একটা হচ্ছে হাইট থাকবে? বুঝি নাই, আবার বলেন। আই লাভ ইউ সেমিকোলন ইউ হেট মি, এই সেন্টেন্স হচ্ছে বাট কি হাইট থাকবে? এখানে ওই মানে ওই ফরেনাররা পার্টটা বলতেছে না যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ঘৃণা করো, লজিক্যালি এখানে একটা বাট আসার দরকার ছিল। এখন সে যেহেতু ফিল, ভাই আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, গ্রামার কখনো ল্যাঙ্গুয়েজকে নিয়ন্ত্রণ করে না, বরঞ্চ ল্যাঙ্গুয়েজই গ্রামারকে তৈরি করে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সে যেহেতু কনজাংশন দিচ্ছে না, বাট বলছে না, তাই আমিও বাট দিচ্ছি না, কিন্তু সে তো একটা পজ দিয়েছে, ওই পজের কাজটা কি করছে, এই পাংচুয়েশন হিসেবে সেমিকোলন করছে। তো আপনি বলতে পারেন যে ভাই তাহলে কি সেমিকোলনটাই বাটের কাজটা করে দিচ্ছে? হ্যাঁ, কাইন্ড অফ এরকমই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারলাম। এখন দেখেন এইভাবে দাদা আসলে পাংচুয়েশনের, হ্যাঁ বলেন। আই লাভ ইউ বাট ইউ হিট মি, এখানে যদি কোনো কমা না দিই তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যাই হবে না। সমস্যা আমি আপনাকে কখনোই বলবো না যে সমস্যা হবে, কিন্তু আমাদের কথার টোনটাকে আমি কিরকম বলি, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, আমরা কি বলি এরকম? না দাদা। আমি কিভাবে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, একটু থামলাম, কিন্তু তুমি আমাকে ঘৃণা করো? কি বললাম বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি। আচ্ছা, শুধুমাত্র এই একটা বাক্য নিয়ে আরো 3টা ক্লাস আলোচনা করা যাবে, কিন্তু আমরা আলোচনা করব না। আমরা আলোচনা এইটুকুতে সীমাবদ্ধ করব। এবং এইটুকু বুঝতে পারলেই ভাই আপনার জীবন পার হয়ে যাবে। আপনার এগুলো, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার এগুলো এইভাবে কেউ পড়েনি নেই, আপনারা সবাই শুধু মুখস্থ করছেন, ঠিক আছে? সো এইটুকুই শিখলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দাদা একটা মোটামুটি লাস্ট কোশ্চেন। এখন যদি, হ্যাঁ বলেন, ওই লাস্ট যে কোশ্চেন বলেন। না মানে এই টপিকে লাস্ট কোশ্চেন মেবি, ওই যে বাট যুক্ত থাকলে তো হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো, কিন্তু এই যে লাস্ট যেটা সেমিকোলন যুক্ত বাট নাই, সেটারও কি কম্পাউন্ড সেন্টেন্সই বলা যাবে তো নাকি? আমরা আমাদের ডেফিনেশনে ফিরে যাই। আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনে কোথাও কি বলা ছিল এই যে আপনার ই রাখতে হবে, কনজাংশন রাখতে হবে? কোথাও কি বলেছি আমরা এটা? হ্যালো, হ্যালো। আমরা কি কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনে কোথাও কি বলেছি কনজাংশন রাখতে হবে? না দাদা ছিল না না। দাদা। আমরা বলেছি ভাই একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই আমার হয়ে গেল, কারণ আমার কাছে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আমার কনজাংশন তো ভাই ডেফিনেশনে নাই। সো ওটা তাহলে কি সেন্টেন্স বলেন তো বুদ্ধি করে?
কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট, বাট অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স ডেফিনেটলি। আপনি যদি যৌক্তিক ভাবে থাকেন দেখবেন যে আপনি উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে? কারণ আমার তো ডেফিনেশনে কোথাও কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স এগুলো আমি বলি নাই, ঠিক আছে? আচ্ছা। তাহলে বুঝতে পারছেন এটা? জি দাদা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন কাজ কি? এখন মনে করেন আপনি এক মেয়ের পিছনে 7 বছর ধরে ঘুরছেন। এখন ভার্সিটির শেষ দিনে সে আপনার একটা বিয়ে লেটার ধরে দিয়ে বললো, এই নো আমার বিয়ার কার্ড। তখন আপনি কি তারা বলবেন, আমি তোমার ভালোবাসি, তুমি আমার ঘৃণা করো? আমি তো মনে করেন তার উপর রাগ করে কমু, আমি তোমার ভালোবাসি কিন্তু তুমি আমার ঘৃণা করো। এখানে কিন্তু এই ইউ হেট মিটা একদম রাগ দেখে বলতে হইব। এই রাগ দেখে কিভাবে বলতে হয় এটা আমাদের নেক্সট ক্লাস থেকে শুরু হবে। আমাদের আজকের আলোচনাটা এইখানেই শেষ, ঠিক আছে? এবার আমরা একটু আমাদের আলোচনাতে আসি যে আমরা কিভাবে করব, বলে যে ক্লাসের লিঙ্ক আমরা কিভাবে শেয়ার করবো, ঠিক আছে? আমরা ক্লাস শেষ করলাম, বুঝতে পারছি আমরা সবকিছু। হ্যাঁ দাদা। জি দাদা। হ্যাঁ এবার আমরা আমাদের জি দাদা। ক্লাস ওয়ার্ক সাবমিশন, তারপরে হচ্ছে রেকর্ড ফাইলের কিভাবে পাবো সব বুঝাচ্ছি, শুনেন। আমি ক্লাসে থাকতে থাকতে সবগুলো বুঝাবো, জাস্ট আজকেই বুঝাবো, আর কিন্তু বুঝাবো না, দয়া করে আমার সাথে প্যান প্যান করবেন না, ঠিক আছে? স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে না? জি জি দাদা। স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়েছে, থ্যাংক ইউ। সো এট ফার্স্ট আই এম গোনা ওপেন মাই ড্রাইভ লিঙ্ক, ঠিক আছে? একটু দাঁড়ান, হ্যাঁ, আমি প্রথমে আমার ড্রাইভ লিঙ্কটা ওপেন করতেছি, একটু দাঁড়ান। তো ড্রাইভ লিঙ্ক ওপেন করে হোয়াট আই এম ডুইং, I am opening a new folder. আমি একটা ফোল্ডার ওপেন করবো, ঠিক আছে? আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে করে দিত। আপনারা জাস্ট এইভাবে জিনিসটাকে কি করবেন, ইউজ করবেন, ঠিক আছে? আমরা একটা ফোল্ডার, একটা ফাইল, সরি আমরা একটা ফোল্ডার ওপেন করতেছি, ফোল্ডারের নাম দিচ্ছি রাইটিং ব্যাচ বা রাইটিং ক্লাস, নিউ রাইটিং ক্লাস, ঠিক আছে? এই যে নিউ রাইটিং ক্লাস, এই নিউ রাইটিং ক্লাস ফোল্ডারটা আমি কি করছি, কি বলে যে সবার জন্য ওপেন করে দিচ্ছি, সো দ্যাট আপনারা যে কেউ এর মধ্যে গিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? এগুলো অন্য কারোর সাথে শেয়ার করা দরকার নাই, মনে রাখবেন কম্পিটিশনের সময় স্বার্থপর হতে হবে আপনাকে, ঠিক আছে? তো আমি প্রথমেই দিচ্ছি আমাদের চেতক 3 ব্যাচে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি যে এখানেই সব কিছু পাবেন। প্রথমে কি, প্রথমে দিচ্ছি হচ্ছে যে ক্লাসের, ক্লাসের ডক ফাইলের লিঙ্ক, এই যে আমি শেয়ার করে দিলাম ক্লাসের ডক ফাইল লিঙ্ক, ঠিক আছে? আমি ওই ইয়ের ব্যাচেও দিয়ে দিচ্ছি, টেনশন নিয়েন না, কিন্তু সব ব্যাচে পেয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু দাঁড়ান, আরে কপট কি, আমি 11 নম্বর ব্যাচেও মেনশন করে দিচ্ছি ক্লাসের ডক ফাইল লিঙ্কটাকে। আমি ভালো করে বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝে নিবেন, দয়া করে আমার পেইন দিবেন না, ঠিক আছে? আমি দেখা যাচ্ছে না তো। আমি স্ক্রিন শেয়ার বন্ধ রাখছি, আমি যখন বলবো তখন দেখবেন, এখন দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের দুইটা গ্রুপে দেখেন দুইটা পোস্ট করছি, আই রিপিট, দুইটা গ্রুপে দুইটা পোস্ট করছি, এবং এই দুইটা পোস্ট আপনাদের থাকবে হচ্ছে কিসের মধ্যে, ফিচার্ড পোস্ট হয়ে থাকবে, মানে আপনি গ্রুপে ঢুকে জাস্ট ফিচার্ড পোস্টে ক্লিক করলেই পেয়ে যাবেন। দেখেন গ্রুপে গিয়ে পাচ্ছেন কিনা, পেয়েছেন? জি দাদা, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ জি দাদা পাইছি। এই যে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল না, ক্লাস 1, এই যে ক্লাস, হ্যাঁ আমি এখন আমার ড্রাইভ লিঙ্কে গিয়ে আপনাদের জন্য এই এই ইটা ওপেন করতেছি, কি বলে যে আমি আমার ওই ফাইলটাকে দিয়ে দিচ্ছি। এখন আপনারা গিয়ে দেখেন, আপনারা সবাই আমার ওই ক্লাসে পেয়ে যাবেন, কি বলে আজকে যে পড়াইলাম ওটা পেয়ে যাবেন। এই যে আমি আপলোড করে দিচ্ছি, এবার একটু গিয়ে দেখেন সবাই, রিফ্রেশ করে জাস্ট চেক করেন, দেখেন পান কিনা, পাইছেন না সবাই? জি দাদা। জি দাদা। একইভাবে আমি আরো একটা লিংক শেয়ার করব, ওইটা হচ্ছে আপনার কিসের লিংক, ক্লাসের ভিডিওর লিংক। কি বললাম বুঝতে পারছেন? জি। জি দাদা। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই, কি বললাম? জি দাদা। এখন যেটা শেয়ার করলাম ওটা কিসের লিংক বলেন তো? এটা ক্লাসের ডক ফাইলের লিংক।
এটা হলো ক্লাসের ডক ফাইলের লিঙ্ক। আর আমি একইভাবে আবার কি শেয়ার করবো বলেন তো? আমাদের Class link, এতক্ষণ যে ক্লাস video link. নিলেন এই ক্লাসের ক্লাসের ভিডিও ভিডিও লিঙ্কটাও রেকর্ড। শেয়ার করবো, সো দ্যাট আপনি কি করতে পারেন, আপনি দুইটাতে গিয়ে ক্লিক করলে কি পেয়ে যান, আমার সমস্ত ইনফো পেয়ে যান। তাহলে ব্যাপারটা জি বুঝতে জি পারছেন না সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে দাদা পারছি। বুঝছি। আচ্ছা, এবার আমি একটু বুঝাই। আপনাদেরকে হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক কিভাবে কাজ করবেন দেখেন, ঠিক আছে? আমি ভিডিওটা আপলোড করে দেবো রাত্রেবেলা, আপনারা একটু দেখবেন। দেখে টেকে আমি যে মেল অ্যাড্রেসটা, ঠিক আছে, আপনাদেরকে দিয়েছি, একটা মেল অ্যাড্রেস দিয়েছিলাম না বলেন তো? হ্যাঁ দিয়েছেন দাদা। দিয়েছিলাম। তো আপনাদের কাজ হচ্ছে ওই মেল অ্যাড্রেসে গিয়ে আমাকে, আমি যা হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্ক আমার সাথে কি করতে হবে, শেয়ার করতে হবে। আমরা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই বলেন? জি দাদা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমরা ব্যাপারটা কিন্তু ধরে ফেলাইছি, ঠিক আছে? তো এই হলো গিয়ে কথা। আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, কি বলে যে আপনাদের এই ডক ফাইল আপলোড করে দিয়েছি। এখন আমি ক্লাস শেষ করে দিব, শেষ করে দিয়ে আমি ভিডিওটা আপলোড করে দেব, এবং আপনারা হচ্ছে আপনাদের মতো করে এটাকে ইউজ করবেন। এবার দয়া করে বাইরে কোথাও শেয়ার করবেন না। এবং ক্লাস কেমন লেগেছে বলেন শুনি। খুব সুন্দর ক্লাস ছিল। ওকে, আমাদের ক্লাস, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, অনেক আমাদের ক্লাস নতুন কিছু শিখেছি দাদা। আরো অনেক কিছু শিখাবো। আপনি জাস্ট ঈশ্বরের উপর ভরসা রাখেন যেন আমি নিয়মিত ক্লাস নিতে পারি। আমি আসলে দাদা ক্লাস টাইমটা যদি একটু বলতেন। ক্লাস টাইমটা, আচ্ছা আমি বলি, যেহেতু উল্টাপাল্টা হয়ে গেছে শুরুতেই। আগামীকাল এবং পরশুদিন কম্বাইন ব্যাচ 11-তে প্রিলি ক্লাস হবে, ঠিক আছে? আগামীকাল এবং পরশুদিন কম্বাইন ব্যাচে প্রিলি ক্লাস হবে রাত 7টা বাজে। ওকে, আমি পোস্ট করে দিচ্ছি এখনই, ঠিক আছে? দাদা একটা বইয়ের ব্যাপারে বলছিলেন, ওই বইটা আসলে আর বই যেটা দিব, এখন আমি তো ট্রেনিং এ আসছি, আমি একটু ব্যস্ত আছি, আমার এই সপ্তাহটা সময় লাগবে। আমি ক্লাসটা শেষ করে ঢাকা থেকে বের হই, তারপর আমি লাইব্রেরিতে গিয়ে কথাবার্তা বলে ঠিক আছে আমি বই দাদা। পাঠানোর ব্যবস্থা করবো, ঠিক আছে? ওকে। বুঝতে পেরেছেন সবাই? দাদা হোমওয়ার্কটা কোথায় দিবেন? কি হোমওয়ার্ক আজকে যে আমরা ক্লাস করলাম এটার যে একটা হোমওয়ার্ক দিবেন এটা কোথায় দিবেন? এটা হচ্ছে, আপনি গ্রুপে যান, গ্রুপে গিয়ে দেখেন একটা মেল অ্যাড্রেস শেয়ার করা আছে, ওই মেইলে আমাকে পাঠাবেন। আজকে যেটা পড়ছেন তার নোট করবেন, নোট করে পিডিএফ করে আমাকে পাঠাবেন, আমি দেখবো কে কে পাঠান, ঠিক আছে? জি দাদা। তাহলে বিদায় নিচ্ছি ভাই, সব ক্লিয়ার করতে পারছি সবাইকে আমি? স্যার কালকে আমাদের 8টা বাজে স্যার ম্যাথ ক্লাস ছিল, এখন আমি 7টা বাজে যদি ফ্রি ক্লাস নেওয়া হয় তাহলে। দিব, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা ধন্যবাদ স্যার। ওকে, ওকে, জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, গুড নাইট। আমার জন্য, থ্যাংক আমার ইউ দাদা। পরিবারের জন্য আশীর্বাদ করেন ভাই।